নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর পর বিএনপি জামাত সংঘর্ষে প্রথম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল শেরপুরের ঝিনাইগাতীতে। এ ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে জামাত শিবিরের নেতাকর্মীরা। জামায়াত নেতা হত্যার ঘটনায় প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের বক্তব্যে পাল্টাপাল্টি অভিযোগ করতে দেখা গেছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপি জামায়াতের কর্মী সমর্থকরা মারমুখী হয়ে উঠেছে। ভোটের মাত্র 2 সপ্তাহ আগেই উত্তপ্ত হয়ে উঠল সারা দেশ। 12 ফেব্রুয়ারির আগে সংঘাতের লাগাম কি টেনে ধরতে পারবে অন্তর্বর্তী সরকার? প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলো নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমরা কথা বলবো ভোটের প্রচারণায় সংঘাত দায় কার। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব শাকিল আনোয়ার। শাকিল আনোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি শুনছিলেন যে ভোটের প্রচারণায় সংঘাত দায় কার। গতকাল শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের সঙ্গে বিএনপির সংঘাতে জামায়াতের একজন স্থানীয় নেতা, যিনি ওই এলাকার সেক্রেটারি জামায়াতের, তিনি মারা গেছেন। তো এই ঘটনায় সারা দেশ উত্তপ্ত হয়ে উঠল। আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে একটা ইলেকশনের আগে একটা ভায়োলেন্স হয়েছে, একজন মারা গেছে। এটা যে আমি খুব সারপ্রাইজড সেটা আমি বলবো না। কারণ হচ্ছে যে বাংলাদেশে জানেন, বাংলাদেশের ইলেকশনগুলোতে সবসময় অনেক সহিংসতা হয়। মানে ইউপি ইলেকশনে পর্যন্ত 80 জন মারা গেছে 2003 সালে বা 2003 সালে। তো সুতরাং এটা একটা অনেক দিন পর একটা সত্যিকারের নির্বাচন হচ্ছে এবং এখানে বড় স্টেক, দুটো দলের বড় স্টেক, জামাত এবং বিএনপির বড় স্টেক এখানে। সুতরাং সেখানে কিছু সহিংসতা হবে, এটা খুবই দুঃখজনক, কিন্তু খুব যে মানে আনপ্রেসিডেন্টেড ঘটনা এটা নয় বাংলাদেশে। এখন আপনারা বলছিলেন যে দায় কার। দায় তো এখন সব পক্ষের। দায় হচ্ছে যে এটাকে আমরা যেটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফুটেজে, যে সেনাবাহিনী, পুলিশ, তারা স্থানীয় প্রশাসন ছিল, তারা একটা দলকে বলছে যে আপনারা যাবেন না। তারা হয়তো কিছু সন্দেহ করছিল, নিবৃত্ত করার চেষ্টা করছিল, কিছু সন্দেহ করছিল যে কিছু এখানে হতে পারে, কিন্তু তারা শুনলেন না হয়তো। তো তারপরে বিএনপি একই বিষয়, যেটা কেন করার দরকার ছিল, এর পরিণতি কি যারা করেছেন তারা জানেন যে মানুষের মনে একটা ভয় হবে। আপনি জানেন যে এই দেশের মানুষের কিন্তু কেন জানো প্রথম থেকেই একটা ভয় ঢুকেছে তাদের মাঝখানে। এই ইলেকশনটা কি হবে, এই ইলেকশনে কি অনেক বোধহয় ভায়োলেন্স হবে। তো এই ধরনের ভয় যেখানে দলগুলো জানছে, সেখানে এই ধরনের একটা না করলেও পারতো। সুতরাং দায় যদি আপনি বলেন, এবং প্রশাসন কেন ঠেকাতে পারলো না, সেখানে সেনাবাহিনী আছে। তো এটা তো আর মানে ঢাকাতে বিশাল লক্ষ লক্ষ মানুষের হচ্ছে না, তাই না, সমাগমে এটা হলো না, এটা একটা ছোট জায়গায় হয়েছে। আমি এই জায়গাটা আপনাকে ছোট্ট একটু সম্পর্ক করি যে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যিনি মুখপাত্র ডক্টর মাহাদি আমিন, তিনি আজ প্রেস কনফারেন্স করে বলেছেন, একটি দল কেন সব চেয়ার দখলে রাখলো, লাঠিসোঁটা জড়ো করলো, তদন্ত দরকার। মানে উনি গতকালকে বলেছেন যে ওই যে কালকে জামাত এবং বিএনপির নেতাকর্মীরা ওই প্রোগ্রামে গেল, সেখানে কেন জামাত আগে গিয়ে সবার আগে দখল করে রাখলো চেয়ার টেবিলগুলো এবং লাঠিসোঁটা জড়ো করলো। এই মাঠ দখলের মানে সংস্কৃতি তো আছে, আপনি জানেন। এটা মানে এই ইলেকশনের আগে, ইলেকশনের পরে যেখানে দেখবেন এটা মাঠ দখলের মানে ব্যাপার স্যাপার সংস্কৃতি কিন্তু নতুন কিছু না, সেটাই হয়েছে আমি ধরে নিচ্ছি। এখন কথা হচ্ছে যে মানুষজনের ভিতরে ভয় ঢুকবে, সেটা হচ্ছে আসল কথা। মানুষজনের ভিতরে ভয় ঢুকবে যে কি হচ্ছে, কারণ কি ওই যে ঘর পোড়া গরু যে সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এরকম একটা ব্যাপার, তাই না? মানুষের মনে যেহেতু সন্দেহ আছে যে ইলেকশনটা কি হবে, এখনো পর্যন্ত মানুষ, আপনি 2 সপ্তাহ আগে, আমি কোনো যুক্তি দেখি না সেটা ভয়ের, কিন্তু মানুষজনের মনে ভয় আছে। এবং এই যে খবরটা হয়েছে, একজন মারা গেল এভাবে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে বা হোয়াটএভার আর কি। তো এরপরে কিন্তু বহুত মানুষ বলছে আজকে সারাদিনে আমি অনেকের মুখে শুনেছি যে কি ব্যাপার, এটা কি ইলেকশনটা কি হবে, খুব ভয়াবহ ব্যাপার। তো আমরা যারা সাংবাদিকতা করি আমরা তো জানি যে এখানে ভায়োলেন্স হয়, এটা নতুন কিছু না, অত্যন্ত এটা গ্রহণযোগ্য না, এটা কাঙ্ক্ষিত না, কিন্তু হয়। এবং সেটা একটা হয়েছে, আরও হয়েছে তার আগে। এখন পর্যন্ত 20 জনের মতো বোধহয়, 20 জন হবে না, 18-19 জন মারা গেছে। আজকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি উনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে শিডিউল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সারা দেশে 4 জন মারা গেছে। 4 জন? জি। আমি একটা কোথায় ফিগার দেখলাম যে
এই পলিটিক্যাল ভায়োলেন্সে 18 জন না 17 জনের মতো মারা গেছে। রাজনৈতিক সংঘাতে বেশি মারা গেছেন, কিন্তু উনি বলেছেন যে শিডিউল ঘোষণার পরে হ্যাঁ হতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিযোগিতা, সেই দলগুলোর মধ্যে এই মারামারিতে মারা গেছেন। হতে পারে। জি। আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, আপনি বিবিসিতে ছিলেন, তো করছি এখনো করছেন। আপনার যে অভিজ্ঞতা, যে ধরেন একটি মাত্র 2 সপ্তাহ ইলেকশনে বাকি, এখন যদি নির্বাচনী সংঘাত হয়, মানুষের প্রাণহানি ঘটে, তাহলে ইলেকশনটা ভণ্ডুল হওয়ার একটা আশঙ্কা থাকে। তো এতে করে লাভ কার? দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি না এখনো পর্যন্ত এ ধরনের আশঙ্কার কোনো কারণ আছে যে ইলেকশনই ভণ্ডুল হয়ে যাবে। কারণ আমি আপনাকে যে প্রথমেই বলছিলাম যে বাংলাদেশের নির্বাচনের সময় একটা সংস্কৃতি আছে এই ধরনের ভায়োলেন্সের, এবং আমরা প্রত্যেকটা ইলেকশনের সময় দেখেছি। এমনকি 2014 সালের ইলেকশনের সময়ও অনেক লোক মারা গেছে, 115 জন মারা গেছে, 115 জন মারা গেছে, তাই না? তারপরে আপনি সমস্ত আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, 1991 সালে 50 জনের মতো মারা গেছে, 14 সালে 142 বা এরকম একটা, 18 সালেও মারা গেছে, মানে প্রচুর মারা যায়নি কিন্তু প্রচুর আহত হয়েছে 18 সালে। আপনার কি মনে হয় যে সেনাবাহিনী, তারপরে পুলিশ, র্যাব, তারা যদি সিরিয়াসলি চায়, তাহলে কি এই যে যারা সংঘাতের পথে আছে, বড় রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি, তাদেরকে নিবৃত্ত করা, তাদেরকে ঠেকানো কি সম্ভব? দেখেন, সব সময় তো ছিল এরা, তাই না? প্রত্যেকটা নির্বাচনের সময় ছিল এরা। 91 সালের নির্বাচনের সময় যে সরকার ছিল, খুবই ভালো একটা সরকারের মানে আন্ডারে নির্বাচনটা হয়েছিল, তাই না? বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। দুটো দল তারা একসাথে আন্দোলন করে এরশাদ সরকারকে সরিয়েছিল, তাই না? নতুন একটা গণতন্ত্রের সূচনা হচ্ছিল তখন। তো তার ভেতরে, সেই অবস্থার ভেতরেও যদি 49 জন মারা যায়, ওইরকম একটা সরকার থাকতে, হ্যাঁ, যার প্রতি গুডউইল ছিল দুটো দলেরই, হ্যাঁ, মানুষের গুডউইল ছিল, তারাও তো পারেননি, তাই না? 49 জন মারা গেল, সুতরাং মুশকিল। এবং তারপরে 91 সালের পরে কতটা দিন গেছে, তাই না? মানুষ বেড়েছে অনেক, তাই না? তো আজকে তারেক রহমান, উনি উত্তরবঙ্গে সফরে আছেন, তিনি রাজশাহীতে একটি জনসভায় বলেছেন নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে। দেখেন, এই যে একটি মহল উইদিন কোর্ট, এটা পরিষ্কার করে বলা উচিত। একটি মহল মানে কারা? আমি ধরে নিচ্ছি যে ওনার পলিটিক্যাল অপোনেন্টদেরকে উনি মিন করছেন, যে তারা নির্বাচন চায় না। বিএনপির অপোনেন্ট জামায়াত আর এখন কথা হচ্ছে কি জানেন তো, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে এই যে ভণ্ডুল করার কথা বলছিলেন, যে এতে করে এরকম একটা ভায়োলেন্স যদি হয়, নির্বাচন ভণ্ডুল হওয়ার ব্যাপারে মানুষের আশঙ্কা বাড়বে। আশঙ্কা বাড়ার কোনো কারণ আমি দেখি না। এই কারণে যে ভণ্ডুল হয়ে ভণ্ডুল করে তার বিকল্পটা কি, তাই না? বিকল্পটা কে ভণ্ডুল করবে? আমার কথা হচ্ছে যে বিএনপি ভণ্ডুল করতে চায় না, সেটা বোঝাই যাচ্ছে। তারা ধরে নিচ্ছে যে তারা নির্বাচনে জিতবে এবার, হ্যাঁ, এরকম একটা তাদের জন্য একটা অভূতপূর্ব সুযোগ, হ্যাঁ, ইলেকশন জেতা। তাদের সবচেয়ে বড় অপোনেন্ট মাঠে নেই, তাই না? সুতরাং এর মতো সুযোগ তো তাদের কখনো হয়নি। সবচেয়ে বড় শত্রু, যাদের পলিটিক্যাল শত্রু, তারা মাঠে নেই, তাই না? কিন্তু বিএনপির বিরুদ্ধে তো জামাত, এনসিপি, ইসলামিক দলগুলোর ঠিক আছে, জোট আছে, শক্তিশালী জোট, ঠিক আছে। কিন্তু আপনি যদি দেখেন, মানে বাংলাদেশের ভোটিং প্যাটার্নটা যদি দেখেন, পোলিং প্যাটার্নটা যদি দেখেন, তাহলে এখনো পর্যন্ত আমি মনে করি না যে বাকিরা এত শক্তিশালী হয়ে গেছে যে বিএনপি, যাদের সারা দেশব্যাপী এরকম একটা সংগঠন থাকতে হয় ইলেকশনে জিততে গেলে, তাই না? তো সেইটার সাথে কম্পিট করা সম্ভব না এদের পক্ষে। তো আমি যদি এখন বেটিং করতে গেলে আমি বলবো যে না, বিএনপি জিতবে, যদি অন্য কিছু না হয়। এখন ওইভাবে তো বলা যায় না, তারপরে স্বাভাবিকভাবে যদি সবকিছু হয়, বিএনপি জিতবে। সুতরাং তারা তো এই ইলেকশনটা ভণ্ডুল করার কোনো প্রশ্ন নাই তাদের কাছে, তারা ইলেকশনটা চায়। আচ্ছা, জামাতে ইসলামী আরেকজন বড় স্টেক হোল্ডার, তারা কি এটা ভণ্ডুল করতে চায়? আমার মনে হয় না। যে ভণ্ডুল করতে চাইলে তাদের অপশনটা কি সামনে? আর মানে ইলেকশন যদি না হয়, অপশনটা কি, মানে বিকল্পটা কি, তাই না? যে বিকল্প, তার ধাক্কা তো জামাতে ইসলামকেও সহ্য করতে হবে, তাই না, যদি ইলেকশনটা না হয়। আচ্ছা, সরকার আরেকটা বড় স্টেক হোল্ডার। আমি যতদূর মনে করছি যে ডক্টর ইউনূস চাইছেন ইলেকশনটা হোক। এটা পরিষ্কার তো হতে পারে যে ইলেকশনটা যদি ভণ্ডুল হয়, তাহলে
বিএনপিও না, জামায়াতও না, তার মানে অন্তর্বর্তী সরকার আরো বেশি দিন না, ক্ষমতায় আমার থাকুক? মনে হয় না, কারণ তারা কন্টিনিউ করবে? আমার মনে হয় না, আমার মনে হয় ডক্টর ইউনূস সত্যি চান ইলেকশনটা হোক। হ্যাঁ, হয়তো একটা কারণ হচ্ছে যে তিনি যেভাবে ভেবেছিলেন, যেভাবে সরকারটা চালাবেন, সেই অ্যাচিভমেন্ট কিন্তু তার নেই। মানুষজন অনেকটাই বিরক্ত। সবচেয়ে বড় কথা, অর্থনীতিতে একটা বড় ধরনের চাপ যাচ্ছে এবং এই ধরনের অস্থিরতা যদি চলতে থাকে, একটা অনিশ্চয়তা যদি চলতে থাকে, তাহলে অর্থনীতির অবস্থা যদি আরো খারাপ হয়, এই দেশ চালানো মুশকিল হবে। এটা আপনি তারা যে বুঝতে বললেন যে পারছেন। দেশের মানুষ বিরক্ত, আপনার সোর্সটা কি? দেশের মানুষ বিরক্ত কোন অর্থে, কোনটা বললেন? না, হ্যাঁ, আমি বিরক্ত তো অবশ্যই। বিরক্ত মনে হচ্ছে যে ধরেন ২০২৪ সালে মানুষের যে আশা তৈরি জি, হয়েছিল, জি, জি। যে একটা ওই জায়গা বড় থেকে। ধরনের ফান্ডামেন্টাল পরিবর্তন হবে, জি, জি। হ্যাঁ, একটা ভালো কিছু হবে, জি। নিউ সেটেলমেন্ট, হুম। তাই না? তারা তো গত ১.৫ বছরে দেখছেন না সেটা। যে কারণেই হলো দেখছেন না। সেটা কারণ আছে যে গভর্নমেন্ট হয়তো হুম। তাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা পারফর্ম করতে পারেননি। কারণ হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর উপরে ভরসা করে গভর্নমেন্ট পারফরম্যান্স করে, হুম। তাই না? পুলিশ, ব্যুরোক্রেসি, সেনাবাহিনী, বড়, বড় যে সমস্ত মানে প্রতিষ্ঠানগুলো সরকারের, সেগুলো হয়তো ঠিকমতো পারফর্ম করেনি বলে হুম। গভর্নমেন্টও ঠিকমতো, মানুষের ভিতরে নিরাপত্তাহীনতা বেড়েছে। এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই, তাই না? তো সুতরাং তারা, আমার মনে হয় তারা চান, আচ্ছা। এবং আমার মনে হয় আরো বড় যারা স্টেক হোল্ডার, হুম। ধরেন বাইরের শক্তিগুলো, হুম। আমেরিকা ইলেকশন চায় বলে আমার মনে হয়, ইন্ডিয়া ইলেকশন চায় বলে আমার মনে আচ্ছা। হয়। হ্যাঁ, তো সুতরাং বড় বড় স্টেক হোল্ডার সবাই তো ইলেকশন চাচ্ছে, কেন ইলেকশন হবে না কেন? সুতরাং আমার মনে হয় না, এবং কে এই যে উইদিন কোর্ট, মানে একটি মহলকে পরিষ্কার করে বলা উচিত। জি। হ্যাঁ, এবং তাদের স্বার্থটা কি এখানে? আমার মনে হয় মানে ভায়োলেন্স আগেও হয়েছে, হুম। এখনো হবে, এবং পুলিশ যেহেতু দুর্বল এখন প্রতিষ্ঠান হিসেবে, হুম। এবং আমি জানি না সেনাবাহিনী কতটা তৎপর এখনো পর্যন্ত এবং হবে। সুতরাং এই প্রতিষ্ঠানগুলোর উপর কিন্তু অনেক অনেক কিছু নির্ভর করে। জি। তো এরা যদি কতটা তৎপর হবে তারপরে নির্ভর করছে যে কতটা ভায়োলেন্স হবে, কতটা হবে না। তবে আমার মনে হয় না এখনো পর্যন্ত ইলেকশন ভন্ডুল হওয়ার কোনো সম্ভাবনা আছে, বা কেউ ভন্ডুল করার চেষ্টা করছে। আচ্ছা। আপনি আপনি দেখেছেন আজকে জামায়াতের আমির রাজধানীতে দুটো জনসভা করেছে, একটি কারওয়ান বাজারে আর একটি মিরপুরে প্রোগ্রাম করেছেন। তো তিনি বলেছেন যে বিএনপিকে ইঙ্গিত করেই, আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না। এটা কোনো কথা? তাহলে আমি চাঁদাবাজি ছেড়ে দেব? এই লাইনটা আমি সংশোধন করছি। তাহলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন তখন একথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ। এই যে পলিসি জামায়াতের, এনসিপির বিএনপিকে ঘায়েল করার ক্ষেত্রে আমরা দেখেছি যে ঢাকাতেও নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি যখন মির্জা আব্বাসের বিপক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে উনি যখন ক্যাম্পেইন করেন, তিনি তখন ভোটারদের কাছে গিয়ে বলেন যে ১২ তারিখের পর আর কাউকে চাঁদা দেয়া লাগবে না। তো এই যে চাঁদাবাজের সিল মেরে দেয়া হচ্ছে, কিভাবে দেখেন? এটা একটা ক্যাম্পেইন কৌশল। তারা ধরে নিয়েছে যে এই চাঁদাবাজের লেভেলটা যদি লাগিয়ে দেওয়া যায় বিএনপির করে শক্তভাবে, তাহলে এটা থেকে ফায়দা লোটা সম্ভব হবে। এখন হবে হচ্ছে মূলত শহর অঞ্চলে হবে অনেক, গ্রামাঞ্চলে অতটা হবে না। গ্রামাঞ্চলের মানুষ, ঠিক সাধারণ মানুষজন তো চাঁদাবাজি সরাসরি শিকার হয় না। হ্যাঁ, তো সুতরাং অতটা প্রভাব কিন্তু শহুরে মানুষজন, শহুরে মধ্যবিত্ত মানুষজনের কাছে এটার ফায়দা হবে। এটা কি পপুলিস্ট কৌশল? পপুলিস্ট কৌশল তো অবশ্যই। হ্যাঁ, এটা মেলাইন করা, তাই না? তো এটা করছে নৈতিকতার নিরিখে এটা কতটা সঠিক? এখন দেখেন, এটা কি তারা আইন ভঙ্গ করছেন এটা করে? হ্যাঁ, নৈতিকতার ভিত্তিতে। এখন এটা তো সত্যি যে চাঁদাবাজি তো হয়েছে। চাঁদাবাজি হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি যান, আমি বিভিন্ন জায়গায়, মানে আমি নিজে ঘুরছি বিভিন্ন জায়গায় ইলেকশনের মাঠের অবস্থা দেখার জন্য। সব জায়গায় একটা বিএনপি সম্পর্কে চাঁদাবাজের একটা দুর্নাম ঢুকেছে। যতটা চাঁদাবাজি হয়েছে তার চাইতে হয়তো বেশি ঢুকেছে, এবং ক্যাম্পেইন হচ্ছে তো, তাতে করে চাঁদাবাজি হয়েছে। চাঁদাবাজি সবচেয়ে বড় চাঁদাবাজি হয়েছে মামলা দিয়ে। মামলা দিয়ে চাঁদাবাজিটা হয়েছে। যত না এই স্টেশন থেকে, এই বাস স্টেশন থেকে বা ঘাট থেকে যত চাঁদাবাজি হয়েছে, তার চাইতে বেশি চাঁদাবাজি হয়েছে মামলা করে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কি যে এটা বিএনপির নেতৃবৃন্দ ঠেকাতে পারেনি, সেটা তাদের ব্যর্থতা।
ব্যর্থতা তো অবশ্যই। হ্যাঁ, তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন থেকেই তিনি চাঁদাবাজির অভিযোগে বহু নেতাকর্মীকে তিনি বহিষ্কার করেছেন। বহিষ্কার করেছেন। হুম, তাতেও তো কিছু হয়নি, হুম, তাই না? তো এটা একটা নেতার ব্যর্থতা। আমি মনে করি নেতৃত্বের ব্যর্থতা, এবং কিছুটা দায়িত্ব নিতেই হবে। কিছুটা ইমপ্যাক্ট পড়বে। তবে হুম, হুম। বিশাল কোনো ইমপ্যাক্ট পড়বে, কারণ কি জানেন তো? বাংলাদেশের মানুষের কিন্তু রাজনীতির উপরে জি, জি। অত আস্থা নেই। বুঝছেন আচ্ছা। তো? তারা মনে করে না যে আমার নেতারা, আমার রাজনীতিবিদরা খুব সৎ মানুষ। জি। তারা ধরেই নেয় হুম, হুম। যে তারা সৎ না। তো সুতরাং এই ক্যাম্পেইন করে তারা যে খুব সারপ্রাইজড জি। হয়, হ্যাঁ? যে আমার এমপি ক্যান্ডিডেট হুম, চাঁদাবাজি করেছে, তার বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, হুম, হুম। সে যে খুব সারপ্রাইজড হয় তা না কিন্তু আসলে। হ্যাঁ? তারা ধরে নেয়। এই আস্থাটা নাই তাদের উপরে। সুতরাং একটা পশ্চিমা দেশে এটা জি। যতটা কাজ করবে, বাংলাদেশের রাজনীতিতে এখনো পর্যন্ত অত কাজ করবে না। তবে কিছুটা তো কাজ করবে অবশ্যই। অন্যদিকে হুম। জামায়াত ইসলাম ওপেন জান্নাতের টিকিট বিক্রি করছে। হ্যাঁ, এই কথাটা কিন্তু আমি গ্রামে-গঞ্জে যেয়ে জি, শুনেছি। এবং মানুষজন কিন্তু ওই যে গ্রামের মানুষরা আমাকে বলেছে যে, "এটা কি?" হ্যাঁ? তারাও এই হুম, জিনিসটাকে হুম, পছন্দ করছে না হুম, কিন্তু। এবং এটা কেন্দ্রীয়ভাবে বলা হচ্ছে হুম, না। হুম, এটা পলিসি হিসাবে বলা হচ্ছে না। পলিসি জি, হিসাবে যেটা চাঁদাবাজির ব্যাপারটা আনা হচ্ছে, কিন্তু হুম। পলিসি হিসাবে জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে না। আমি যেটা মানুষকে মনে কি মনে ধোঁকা করছি। দেয়া হচ্ছে সেটা হচ্ছে ধর্মকে যে ব্যবহার করে? সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটরা, হুম, হুম, ইন্ডিভিজুয়াল নেতারা বিভিন্ন জায়গায় এসব কথা বলছে। হ্যাঁ? জি, এখন জানি না, ওনাদের হয়তো পলিটিশিয়ানরা তো জানে, মানুষের পালস অনেক বোঝে। জি, এই কথার হয়তো তারা কোনো ভাবছে যে এই কথা বললে হয়তোবা মানে লাভ হতে পারে। যেমন এরকম কথা শোনা যাচ্ছে, এবং প্রবাবলি ইট ইস ফ্যাক্ট যে প্রচুর নারী ক্যাম্পেইনাররা জি, জি। জামাতের, তারা বাড়িতে ঢুকে তারা হুম, ছোট হুম। একটা কোরআন শরীফ নিয়ে ঢুকছেন। তারপর কথা-টথা বলার পরে জি, জি। তার উপরে হাত হুম, দিয়ে হুম, হুম। তারা বলছেন, "ভোটটা তো দেবেন।" হ্যাঁ? এ ধরনের কথাবার্তা, এই অভিযোগ কিন্তু শোনা যাচ্ছে। জি, জি, হ্যাঁ? তো সুতরাং এগুলো অনৈতিক। নৈতিকতার দিক দিয়ে একেবারেই গ্রহণযোগ্য না। জান্নাতের টিকিট বেচা আর কোরআনের উপর হাত দিয়ে তার কাছে প্রতিশ্রুতি চাওয়া জি, ভোটের জি। নৈতিকভাবে হুম, একেবারেই হুম, সঠিক না। কিন্তু এনারা কি আইন ভঙ্গ করছেন বা নির্বাচনী বিধি ভঙ্গ করছেন হুম। তার জন্য? আমি জানি না। এটা কি নির্বাচন কমিশন কি এদিকে নজর রাখছে? হ্যাঁ? এই ধরনের কথাবার্তা বলতে গিয়ে আমরা দেখলাম যে দুদিন আগে বরগুনাতে এক জামাতের নেতা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে নিয়ে উনি খুবই ন্যাক্কারজনক এবং অশ্লীল ভাষায় কথা বলেছেন, মেলাইন করেছেন। যদিও তাকে জামাত থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষকদের সেইভাবে প্রতিবাদ করতে দেখিনি। আছে। দেখেন, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন প্রশাসন বলেন এবং ছাত্র সংসদ বলেন যাদের নিয়ন্ত্রণে, হুম, হুম। হুম? তার সাথে প্রতিবাদ না করার কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না আরকি। আচ্ছা। হুম? তো আমি খুব এ ব্যাপারে আমি খুব ওইটা দেখিনি আমি হুম, হুম। সমালোচনাটা। হ্যাঁ? সমালোচনা কি ধরনের সমালোচনা করেছে, কোন পরিপ্রেক্ষিতে সমালোচনাটা করা হয়েছে। অ্যা সুতরাং আমি এ ব্যাপারে খুব বেশি আপনাকে বলতে পারব না। হ্যাঁ? যে কেন তারা, জি, জি। কেন এই কথা, হুম, এই হুম, হুম। অভিযোগটা তুললেন এবং কেন তারা প্রতিবাদ করলেন না। এখন কথা হচ্ছে, শোনেন, মানে ইলেকশন আসলে অমুকে তমুক বলেছে, জি। তমুকে তমুক বলেছে, হুম, হ্যাঁ? হুম। এগুলো হতে থাকবে। হুম, এগুলো হতে থাকবে, হ্যাঁ? কিন্তু আল্টিমেটলি মানুষের দলগুলো কিন্তু জানে যে তাদেরকে ওই ভোটারদেরকে, তাদের সমর্থকদেরকে ওই দিনে গিয়ে জি, অ্যা ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। আনতে তার হবে। জি। ভিতরে অনেক কথাবার্তা হবে, মারপিট হবে কিন্তু আসল জিনিসটা, এবং সেদিকে হয়তো দলগুলো ওইটা চিন্তা করেই এগুচ্ছে আরকি। জি, জি। হ্যাঁ? ওই দিনের কথা চিন্তা করেই এগুচ্ছে। এ এবং এরকম কথাবার্তা কিন্তু শোনা যাবে একদম ভবিষ্যতে, আরো ২ সপ্তাহ না, ২ জি, সপ্তাহ জি। বাকি। আর মাত্র ২ অনেক, সপ্তাহ। অনেক শুনবো আমরা এই সমস্ত কথাবার্তা। আ উহু, আ আজকে বিকেলের একটা ডেভেলপমেন্ট সেটা হচ্ছে ইলেকশন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেছেন যে আম শেরপুরের ঝিনাইগাতীর যে ইওনো এবং ওসি ছিলেন তাদেরকে প্রত্যাহার করা প্রত্যাহার হয়েছে। করা হয়েছে। উহু। যেহেতু তারা ভায়োলেন্সটাকে রুখতে পারেনি। এখন দেখেন, সরকারের ভিতরে একটা, বা হুম, এখন ইলেকশন কমিশন এটার দায়িত্ব আর। তো একটা টেনডেন্সি থাকে যে যখন কোনো একটা বড় ভায়োলেন্স এবং হুম, একজন ভিকটিম হয়ে যায়, কেউ মারা যায়, তখন তো তাদেরকে এই জনরোষ থামানোর জন্য কাউকে না কাউকে দায়ী করতে হয়। জি, জি। এটা একটা টেনডেন্সি আচ্ছা। আরকি। তো এখন মানে সেটাই তারা করেছেন। হুম, হুম। কাউকে দায়ী করেছেন যাতে করে জনরোষটা একটু থামানো যায়। স্থিমিত হয়। জি, সেটাই তারা করেছেন। এখন মূল দায়, আচ্ছা, তারা তারা একজন ইউএনওর কতটা ক্ষমতা আছে? ইউএনের ক্ষমতা, নিজের তো কোনো ক্ষমতা নেই। জি। ইউএনের ক্ষমতা হচ্ছে পুলিশকে তিনি কি কতটা পাচ্ছেন,
কতটা ব্যবহার করতে পারছেন। আর এখন তো সেনাবাহিনী, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, হুম, হুম। সেনাবাহিনী তো অনেক ক্ষমতাধর। জি তারা কি, তাদেরকে একজন ইউএনএ কি নির্দেশ দিতে পারেন বাংলাদেশের বাস্তবতায়? হয়তো পারেন না। তারা নিজেরাই সিদ্ধান্ত নেন তারা কি করবেন, তাই না? তো কিন্তু হ্যাঁ, সেই অর্থে আমি মনে করি যে এই ধরনের যে একজনকে দায়ী করে ফেলা এবং জি, ব্যবস্থা নেওয়া, জি, এটা খুব সহজ কাজ। জি, এটা সহজ কাজ, সেই সহজ কাজটাই করেছে জি। আমি অন্য নির্বাচন প্রসঙ্গে কমিশন। যাচ্ছি যে ইলেকশন কমিশন থেকে আজকে বলা হয়েছে যে হা ভোট এবং না ভোটের প্রচারে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী সম্পৃক্ত থাকতে পারবেন না, একদম স্ট্রেইট বলেছেন। হুম, আচ্ছা। তো অন্তর্বর্তী সরকার তো এতদিনের প্রচার করেইছে হুম, হুম, হা ভোটের পক্ষে, হ্যাঁ, যদিও সমালোচনা ছিল, তারা ওন করে বলেছে যে আমরা হুম, চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক। হুম, তো এখন তো আর মাত্র ২ সপ্তাহ বাকি আছে। হুম, প্রচারের একদম শেষের দিকে এসে যদি হুম, ইলেকশন কমিশন বলে, তো হুম। এতদিন ইলেকশন কমিশন এটা বলেনি কেন? দেখেন, মানে এটা একটা আমার এটা কি একটা লোক মতামত। দেখানো নাকি? এটা লোক দেখানো হতে পারে। এখন কথা হচ্ছে কি, মানে হ্যাঁ, তারা এতদিন ধরে প্রচারণা করছে সমস্ত অফিসগুলোকে, মানে হুম, ইভেন তৃণমূল পর্যায়ের বিভিন্ন সরকারি অফিসকে, ডেপ্লয়েড বিভিন্ন করেছে। প্রতিষ্ঠানকে, হ্যাঁ, তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমরা প্রচার করো, এটা হ্যাঁ ভোটের হুম, পক্ষে প্রচার করো। হঠাৎ কি হলো? জি, হঠাৎ কি জি। হলো যে হ মেট্রো হ রেলের মনিটরেও আপনি দেখবেন সব যে সব ওখানে জায়গায় হা আমি ভোটের আমি পক্ষে আমি প্রচারণা মানে চলছে। ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত হুম, হুম, দেখেছি হুম, যে হুম। তারা প্রচার করছে। এখন কথা হচ্ছে হঠাৎ কি হলো? এটার অনৈতিকতা সম্পর্কে, এটা গ্রহণযোগ্যতা সম্পর্কে ১ম থেকেই কিন্তু একটা প্রশ্ন আছে জি। যে সরকার হুম, কি কোনো একটা পক্ষ নিতে পারে? হ্যাঁ, হুম, না, হুম। না, এটা তো দুটো পক্ষ, জি, জি, জি। তাই না? কোন হুম, সরকার কি পারে এটা করতে? এখন হুম, হয়তো পারে না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই সরকার তো ওই যে, মানে যে প্রস্তাবের পক্ষে হ্যাঁ না ভোট হবে, জি। যে সংস্কার প্রস্তাবের পক্ষে, জুলাই সেটার সনদ হ্যাঁ, বাস্তবায়নকে কেন্দ্র করে। জুলাই সনদটা তো তারা ওন করে। জি। এটা তো তাদেরই, হুম, এবং তাদের একটা লেগাসি হবে এটা। জি। হ্যাঁ? তাদের লেগাসি কি? লেগাসি একটা ভালো ইলেকশন করা, হুম, দুটোই লেগাসি। একটা ভালো ইলেকশন করা, আরেকটা হচ্ছে এই সংস্কার প্রস্তাবটা যদি পাস হয়, হুম। তাহলে এই ২ টা তারা বলতে পারবেন যে আমরা ক্ষমতায় ছিলাম, দেখো আমরা একটা ভালো নির্বাচন করেছি। হ্যাঁ? আরেকটা আরেকটা বিষয় হচ্ছে কিন্তু আছে হ্যাঁ, শাকিল ভাই। সেটা হ্যাঁ, হচ্ছে যে জনগণ তো দেখেছে গত হুম, ১৬ মাস ১৭ মাসে এই হুম, সরকারের আন্ডারে কেমন হয়েছে। হুম, তাদের শাসন ব্যবস্থা কেমন হুম, ছিল, ন্যায় বিচার কেমন হুম, ছিল, হুম, মব সন্ত্রাস হুম, দেখেছে তারা, লুটপাট দেখেছে, হুম, বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর, হুম, হুম, সংখ্যালঘুদের উপর আঘাত থেকে শুরু করে হুম, সবকিছুই দেখেছে। তো এই দেখার পরে জনগণের তো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে যে আমি হায়ের পক্ষে ভোট দিব নাকি না এর পক্ষে। না, না, ১ম কথা জনগণ জানেই না এটা কি প্রস্তাবে তারা ভোট দিচ্ছে। জি। এটাই হচ্ছে, মানে আপনাকে বলছিলাম না আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরছি যে কি হুম, মাঠের অবস্থাটা কি। আমি অধিকাংশ জায়গায় দেখেছি ৯০% জায়গায়, বিশেষ জি। করে একটু আপনি শহরেও হুম, হুম। আ আপনি দেখবেন মানুষের কাছে যে তারা কি জানে আসলে কিসের উপর জি, ভোট হচ্ছে। এখন এটা একটা বড় দুর্বলতা, আ যে এটা মানুষ জানে না। জি। হ্যাঁ? আরেকটা কথা এখন হচ্ছে যে সরকার জানানোর চেষ্টা জি। করছে। সরকার খুব, আমি সিউর হুম, যে হুম। তারা খুব, মানে ভয় পাচ্ছে। জি। হ্যাঁ? তারা কনসার্নড আরকি যে কি হবে। মানুষ জানে না কিন্তু আসলে। এখন ব্যাপারটা হুম, হচ্ছে হুম। কি, রাজনৈতিক দলগুলোর উচিত ছিল হুম, হুম। এগুলোকে জানানো। কিন্তু আমি দেখলাম যে ক্যাম্পেইনে তারা কিছু মানুষকে জি, জি, বলছে জি। না এটা। তারা আরেকটা জাস্ট কথা চুপ, হচ্ছে যে তারা কিছু বলছে আমার না। ট্যাক্সের হ্যাঁ? টাকায় উহু, আপনি ক্যাম্পেইন করছেন, হুম। সিদ্ধান্তটা তো আমার হওয়ার কথা। আপনি কেন চাপিয়ে দিচ্ছেন? সরকারকে বলছি। না, সেই মানে এখন সরকারের, আমি স্পিকিং ফর দ্য ডেভিল হুম, যেটা হুম, বলা হয়। আমি বলছি যে মানে হুম, হুম, রাজনৈতিক দলগুলো যদি এই সংস্কার প্রস্তাবকে ওন করে তারা জি। নিজেরাই ক্যাম্পেইন করত। কিন্তু সেটা তো করছে না তারা। হুম, হুম, তারা সই করেছে কিন্তু তারা করছে না। সুতরাং সরকার বোধহয় কনসার্নড হয়ে তারা নিজেরাই হুম, হুম। ক্যাম্পেইন করছে। আচ্ছা। এখন সেটাই হচ্ছে বাস্তবতার কারণে তারা করছে। কিন্তু এটা নৈতিকতার দিক দিয়ে, এগেইন নৈতিকতার দিক দিয়ে হয়তো গ্রহণযোগ্য না। হ্যাঁ? জি। এবং এটার কি হবে আমি জানি না এটার কি। মানুষ আর ২ সপ্তাহের ভেতরে মানুষকে হ্যাঁ। কতটা শিক্ষিত করা যাবে হুম, যে এটা কি আসলে কিসের উপরে ভোটটা হচ্ছে তারা। জি। এবং কি ভোটটা হবে, তারা যে কি করবে জানি না। তবে মানুষের কি, গ্রামের মানুষের একটা, মানে সাইকোলজি আছে। আচ্ছা, গ্রামের মানুষ সবসময় ওই যারা জেতে তাদের পক্ষে ভোট দিতে চায়। আচ্ছা। ঠিক আছে? এবং কেন জানি ওরা যদি হ্যাঁ, না বুঝতে পারে এটা হ্যাঁ, জি। এটা না। ওই হ্যাঁতেই ভোট দিবে। নাতে হয়তো ভোট দিবে না। বুঝছেন? বুঝছেন তো? না আচ্ছা। বুঝেই হ্যাঁতে ভোট দিবে। আ আমার তাই মনে হচ্ছে জি, জি। কথাবার্তা বলে। উহু, আমরা আমাদের টপিকে ফিরে যাই। ভোটের প্রচারণার সংখ্যার দায় কার? আজকে একটি খবর বেরিয়েছে যে জামায়াতের উচ্ছৃঙ্খল কর্মীদের সোয়াইয়া দিবেন তাঁতি দল নেতা। তিনি রাজশাহীর বাগমারার
বাগমারার জাতীয়তাবাদী তাঁতি দলের এক নেতা হুম, আর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে এবং ফেসবুকে এটা ছড়িয়ে পড়েছে। এই যে এক পক্ষ আরেক পক্ষকে শোয়াইয়ে দেয়া, ল্যাং মারা, শুনেন, ভেঙে দেয়া, এইসব রেটরিক্স এইগুলো এইসব কি মানে কোনোভাবেই বাংলাদেশের সংস্কৃতি থেকে না, চলে যাবে না? আমার মনে হচ্ছে না এত সহজে যাবে, তাহলে এরকম কথা আসতো না। এই এই রেটরিক্স গুলো দেয়া হয় স্থানীয় পর্যায়ের নেতারা বিশেষ করে দেন, জি। সেগুলো হচ্ছে তাদের সমর্থকদেরকে চাঙ্গা উজ্জীবিত করার করার জন্য। জন্য। হ্যাঁ, জি। তো আপনি আগামী 2 সপ্তাহে কিন্তু এরকম বহু শুনবেন, বুঝছেন? এবং নির্বাচন কমিশন থেকে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হবে। দলের নেতারাও, বড় বড় নেতারাও হয়তো চাপের পড়ে একটা সাংবাদিকরা জিজ্ঞেস করলে তারাও বলবেন যে আমরা দেখছি, তাদেরকে নিন্দা করবেন তিনি। কিন্তু এগুলো চলতে থাকবে। আচ্ছা। হ্যাঁ, এগুলো চলতে থাকবে এবং দেখবেন চাঙ্গা করতে গিয়ে এই সমস্ত কথাবার্তা বলা হবে। এগুলো নিয়ে আমি যে খুব সাংঘাতিক রকম মানে উদ্বিগ্ন তা না। হ্যাঁ, এটা হবে। আচ্ছা। এত সহজে এখান থেকে মুক্তি পাওয়া খুব মুশকিল আমাদের। আচ্ছা, দিন শেষে আপনি কেমন ইলেকশন প্রেডিক্ট করছেন? যে সংঘাতময় হবে না সংঘাতহীন? দেখেন, এগেইন মানে সংঘাত হবে। হ্যাঁ, সংঘাত হবে, আগেও হয়েছে, জি। এবারও হবে। আচ্ছা। কারণ কি, বাংলাদেশে কোনো একটা নির্বাচনে জেতা এবং না জেতা এটার ভেতরে এত পার্থক্য। মানে আপনি যদি জিতে গেলেন তাহলে আপনার ক্ষমতা, আপনার অর্থকড়ি, আর আপনি যদি হেরে যান আপনি যে চাপে পড়বেন। জি। হ্যাঁ, এই যে বিষয়টা, এই যে সংস্কৃতি, এটার কারণে ভায়োলেন্সটা বেশি হয়। জি। কারণ ইলেকশনে যদি জিতে তেমন কোনো লাভ না হয়, পশ্চিমা দেশগুলোতে কি একজন এমপি ইলেকশনে জিতলেন, তার মানে ইংল্যান্ডের কথা আমি বলি, 60,000 পাউন্ড তার বেতন একজন এমপি, তাই না? ওর বেশি কিন্তু তিনি কিছু করতে পারবেন না। যদি কিছু করতে যান এবং তিনি যদি ধরা পড়েন, তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। সুতরাং কে ওইখানে হারলো এটা নিয়ে খুব বেশি বদার্ড না মানুষজন। কিন্তু আমাদের দেশে এত বড় স্টেক নির্বাচনে জেতা এবং হারার ভেতরে, সেই জন্যই সংঘাতটা হয়। তবে হ্যাঁ, আরেকটি বিষয় আছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা কিন্তু নির্বাচনে নেই। তো তাদের যে নেতাকর্মী সারা দেশে আছে বিপুল সংখ্যক, তো সবাই তো আর পালিয়ে যায়নি, অধিকাংশই তো দেশে আছে। তো তারা কিভাবে এই নির্বাচনে রোল প্লে করতে পারে? দেখেন, আমার যতটুকু মানে ধারণা এবং সেই ধারণার পেছনে যুক্তি আছে, আমি কিছু এভিডেন্সও আছে, সেটা হচ্ছে তারা এখন তাদের পিঠ বাঁচানোর জন্য ঘুরছেন, যেন মামলা থেকে বাঁচি, আমার দোকানটা যেন থাকে, আমার জমিটা যেন বেহাত না হয়ে যায়। এগুলো নিয়ে তারা দুই বড় দলের নেতাদের সাথে নেগোশিয়েট করছেন। তারা এখন এই নির্বাচন ভণ্ডুল করার শক্তি তাদের নেই। ইন্টারেস্টিংলি এই জামায়াত এবং বিএনপির নেতারা যারা ক্যান্ডিডেট, তারা কিন্তু একদম ওপেনলি আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা নিরীহ, তাদের ভোট পাওয়ার জন্য তাদেরকে শেল্টারের কথা বলছেন, চেষ্টা করছেন। সিলেটে এক এমপি ক্যান্ডিডেট বলেছেন যে কোনো পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীর বাড়িতে যেতে পারবে না আমার হুকুম ছাড়া। অবশ্যই সব জায়গায় তারা চেষ্টা করছে, সব জায়গায় চেষ্টা করছে। তার মানে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য এটা কৌশল তো অবশ্যই। আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক আছে, তাই না? বড় ভোট ব্যাংক আছে। আপনি কখনোই আওয়ামী লীগ 25%-এর নিচে ভোট পায়নি, তাই না? নির্বাচনে হারলেও তো এখন সেই তারা তো চলে যায়নি কোথাও, তাই না? তারা চলে যায়নি, কিন্তু কয়জন মানুষ পালাতে পেরেছেন বিদেশে? অল্প কজন, তাই না? নেতা কর্মীরা সব রয়ে গেছেন, ভোটাররা তো রয়ে গেছেন, তাই না? তো তারা তো তাদেরকে থাকতে হবে তো আগামী 4 বছর 5 বছর এই বাংলাদেশেই থাকতে হবে। তো তারা এখন কি চাচ্ছেন? আমি যেটা বললাম যে তারা এখন শেল্টার চাইবেন। হ্যাঁ, যে বিএনপি আলারও তাই করেছে এক সময়, তাই না? শেল্টার চাইবে, ওদের সাথে নেগোশিয়েট করে, সেটাই তারা করছে। এবং কোথাও যেখানে তারা দেখবে যে জামাত এখানে জিতবে এবং জামাতের সাথে যদি আমি থাকি তাহলে আমরা বাঁচবো, হ্যাঁ, একটু ঝামেলা কম হবে আমাদের, ওখানে জামাতকে তারা ভোট দিবে। যেখানে বিএনপি আছে সেখানে বিএনপিকে ভোট দেবে। এটা কোনো একটা বাক্সে যাবে বলে আমার মনে হয় না। এটা স্থানীয়ভাবে বিভিন্ন নেতারা, দুই দলের নেতারা যাদের শক্তি বেশি, তারা ওই ভোটটাকে নেওয়ার চেষ্টা করবেন এবং ওরা কিন্তু তার সাথেই যাবেন যারা তাকে রক্ষা করতে পারবে। সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের যে নেতাদের অ্যাক্টিভিটি দেখেন, বিশেষ করে বিদেশে থেকে, তারা তাদের নেতাকর্মীদের নানান ধরনের আহ্বান জানাচ্ছেন ইলেকশনকে কেন্দ্র করে। তাতে কি আপনার মনে হয় যে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা বা কর্মী সমর্থকরা ভোট দিতে যাবেন অথবা বিরত থাকবেন অথবা অন্য কিছু করবেন? দেখেন, বাংলাদেশের ভোটিং বিহেভিয়ার যদি আপনি দেখেন, অ্যানালিস করেন, এটা কি, যারা আপনি ঢাকা শহরে আছেন, চট্টগ্রাম শহরে আছেন, বড় বড় শহরগুলোতে মধ্যবিত্ত আওয়ামী লীগ ভোটাররা, সমর্থকরা
তারা তাদের ওই লাক্সারি আছে ভোট দিতে না যাওয়া। আপনি মনে করেন যে গ্রামে যেটা সবাই সবাইকে চেনে এবং কোন পরিবার আওয়ামী লীগের ভোটার, কারা বিএনপির ভোটার, সবাই সবাইকে সবাই চেনে। সবাইকে চেনে। আপনি কি মনে করেন ও ঘরে বসে থাকতে পারবে? অসম্ভব। তাকে ভোট সেন্টারে যেতে হবে। ওই নেতারা যতই আহ্বান জানাক না কেন, শেখ হাসিনা আহ্বান জানালেও তারা যাবে, কারণ তাদের তো টিকতে হবে ওখানে, তাই না? তো তারা যাবে ভোট দিতে। এটা অত সহজ না বিষয়টা গ্রামেগঞ্জের। শাকিল আনোয়ার, হ্যাঁ, এত চমৎকারভাবে বিশ্লেষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই যে একটি দেশে অর্থবহ নির্বাচন হোক, সংঘাতহীন একটি নির্বাচন হোক। এই নির্বাচনের মাধ্যমে দেশে যে অগাস্টের যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের যে স্পিরিট, একটি বৈষম্যহীন একটি সমতার বাংলাদেশ, সেটি প্রতিষ্ঠা হবে। নিশ্চয়ই সেই রকম পরিস্থিতি আমরা দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনাকেও সময় দেওয়ার ধন্যবাদ। জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শাকিল আনোয়ারের সঙ্গে। আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি যারা দেখতে পারেননি তারা এটি দেখতে পাবেন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং prothomalo.com-এ। আজ যারা সঙ্গে ছিলেন তাদেরকে জানাই কৃতজ্ঞতা। অনুষ্ঠানটি প্রথম আলো স্টুডিও থেকে প্রতি রবি থেকে বৃহস্পতিবার এই 5 দিন সরাসরি সম্প্রচার করা হয়। আগামী রবিবার অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।